গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো, বাড়িতে আছো। স্কুল বন্ধ, কিন্তু তোমাদের পড়াশোনা যাতে কোনো সমস্যা না হয় তাই আমাদের স্কুলের থেকে ইউটিউবের মাধ্যমে তোমাদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য শিক্ষকরা ক্লাস নিচ্ছেন, আশা করি দেখছো। ক্লাস 8-এর ইতিহাসের আজ আমার প্রথম ক্লাস। আমরা যদি সিলেবাস দেখি তাহলে দেখব যে আমরা একটু পিছিয়ে আছি, কারণ তোমরাই চাইছিলে যে আমি যেভাবে পড়াচ্ছি ওইভাবেই পড়াতে। যাই হোক, আশা করি আমরা সময়ের আগেই সিলেবাস শেষ করতে পারবো। আজকের আমরা আলোচনা করব তোমাদের থার্ড ইউনিট ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার একটা সাব টপিক আমলাতন্ত্র। অনেক দিন ক্লাস হয়নি, তাই প্রথম থেকে আমরা একটা ছোট্ট করে আবার রিভাইজ করে নেব। ক্লাস 8-এ তোমাদের বলেছিলাম যে মূলত আধুনিক ভারতের ইতিহাস পড়তে হবে, যেখানে দেখা যাচ্ছে যে সপ্তম শ্রেণীতে তোমাদের যেখানে সিলেবাস শেষ হয়েছিল, অর্থাৎ 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর সময় ক্লাস 8-এর সিলেবাস কিন্তু ওইখান থেকেই শুরু হয়েছে। প্রথমে আমরা কি দেখেছি না, 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু ঘটছে। তার মধ্যে দিয়ে কী দেখা যাচ্ছে না, মুঘলরা সমগ্র ভারতবর্ষব্যাপী যে তাদের একটা বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তার অবসান ঘটছে বা সাম্রাজ্য ভেঙে পড়ছে। তার পরিবর্তে কী দেখা যাচ্ছে, তার পরিবর্তে ভারতবর্ষে বিভিন্ন স্থানে উত্থান ঘটছে বিভিন্ন আঞ্চলিক শক্তির। তার মধ্যে 3টি প্রধান ছিল। আমরা জানি যে বাংলায় মুর্শিদ কুলি খানের নেতৃত্বে নবাবী শাসনের সূচনা হচ্ছে। আবার হায়দ্রাবাদে চীন কুলি খানের নেতৃত্বে, যার আসল নাম ছিল মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। আবার অযোধ্যার ক্ষেত্রে আমরা দেখতে পাই সাদাত খানের নেতৃত্বে সেখানে স্বাধীন নবাবী শাসনের সূচনা হচ্ছে, যারা মুঘল শাসনের সময়ে বিভিন্ন প্রদেশের সুবাদার হিসেবে নিযুক্ত ছিল। তারা কেন্দ্রীয় শাসনের দুর্বলতার সুযোগে তাদের সুবা অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করছে বা তাদের আধিপত্য বাড়াচ্ছে। এরপর আমরা দেখেছি যে কীভাবে দস্তকের অপব্যবহারকে কেন্দ্র করে বাংলার নবাবদের সঙ্গে ইংরেজদের মনোমালিন্যের সূত্রপাত ঘটছে বা তাদের সম্পর্কের অবনতি ঘটছে, যেটা চূড়ান্ত রূপ নিয়েছিল সিরাজউদ্দৌলার সময়। পলাশির যুদ্ধের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে সিরাজউদ্দৌলা পরাজিত হচ্ছে এবং ভারতবর্ষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক আধিপত্যের সূচনা ঘটছে। এর পরবর্তী সময়ে আরও বিভিন্ন যুদ্ধে জয়ের মধ্য দিয়ে ভারতবর্ষে তাদের রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে থাকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1784 খ্রিস্টাব্দে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ, যেখানে বাংলার নবাব, অযোধ্যার নবাব এবং দিল্লির মুঘল বাদশাহের যে ত্রিশক্তি তারা পরাজিত হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। এবং এই সূত্রে দেখা যায় কি না, এই সূত্রে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল বাদশার কাছ থেকে 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করছে। তারপর বাংলায় দ্বৈত শাসনের সূত্রপাত ঘটছে। তারপর দেখা যাচ্ছে যে দ্বৈত শাসনের কুফল হিসেবে বাংলায় একটা ভয়ঙ্কর মন্বন্তর ঘটছে, যেখানে বাংলার প্রায় 1/3 মানুষ মারা যাচ্ছে। যাই হোক, দেখা যায় যে এর পরবর্তী সময়ে তারা তো বাংলায় তাদের আধিপত্য বিস্তার করলো, রাজনৈতিক আধিপত্য, কিন্তু ভারতবর্ষের অন্যান্য অংশে তখনও মারাঠারা, ভারতবর্ষের মূলত দক্ষিণ পশ্চিম অংশে, দাক্ষিণাত্যে মহীশূর, উত্তর পশ্চিম অংশে শিখরা তাদের আধিপত্য বিস্তার করে রেখেছিল। দেখা যায় যে 1765 পরবর্তী সময়ে বিভিন্ন যুদ্ধ দ্বারা তারা কিন্তু মহীশূর, মারাঠা এবং শিখদের পরাজিত করে 19বিংশ শতকের মধ্যবর্তী সময়ের আগেই প্রায় সমগ্র ভারতবর্ষব্যাপী তাদের আধিপত্য বিস্তার করেছে। এটাই ছিল মূলত ফার্স্ট ইউনিটের মূল বিষয়। এছাড়া আমরা কি দেখেছি যে দুজন সাম্রাজ্যবাদী শাসক এসেছিল, লর্ড ওয়েলেসলি এবং লর্ড ডালহৌসি, যারা দুটো সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে দুটি নতুন নীতি নিয়েছিল। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি, আর লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির মধ্য দিয়ে ছলে বলে কৌশলে তারা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল। পরের ইউনিটে অর্থাৎ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এই ইউনিটে প্রথমে আমরা কি দেখছি না, যেহেতু ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটেছে বা সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি পেয়েছে, তাহলে সাম্রাজ্যের আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থাকে আরও শিথিল করার প্রয়োজন।
তাছাড়া আরও একটা কী দেখা যাচ্ছিল না, ভারতবর্ষে এই যে রাজনৈতিক আধিপত্য ব্রিটিশরা আরোপ করেছে, সেক্ষেত্রে কী দেখা যায়, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল কেবলমাত্র একটা বাণিজ্যিক সংস্থা, তারা ভারতে তাদের আধিপত্য বিস্তার করেছে। কিন্তু এই সূত্রে ব্রিটিশ পার্লামেন্ট তারা কিন্তু চেষ্টা করলো কি, এই যে ভারতবর্ষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে আধিপত্য বিস্তার করছে তাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এবং এই নিয়ন্ত্রণ কায়েমের ক্ষেত্রে দেখা যায় কি না, ব্রিটিশ পার্লামেন্ট থেকে দুটো আইন জারি করা হচ্ছে, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট, 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন বা পিটস অ্যাক্ট। এর মধ্য দিয়ে তারা ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপের ওপর তাদের নিয়ন্ত্রণ জারি করার চেষ্টা করলো। এরপর কি দেখতে পাচ্ছি আমরা না, যেহেতু ভারতবর্ষে কোম্পানির রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা হয়েছে, তাদের সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি পেয়েছে। সাম্রাজ্যের আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী প্রয়োজন, সাম্রাজ্যের সুষ্ঠু প্রশাসন ব্যবস্থাকেও বজায় রাখতে হবে। না হলে যে সাম্রাজ্য গড়ে উঠেছে, যে বৃহৎ সাম্রাজ্য গড়ে উঠেছে, তা ভেঙে পড়তে বাধ্য। যেমন একইভাবে দেখা যাচ্ছিল মুঘল সাম্রাজ্যের শেষের দিকে, কেন্দ্রীয় শাসনের দুর্বলতায় মুঘল সাম্রাজ্য ভেঙে পড়েছিল। একইভাবে তাই সাম্রাজ্যে সুদৃঢ় ঔপনিবেশিক শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য প্রয়োজন তার প্রশাসন ব্যবস্থাকে সুদৃঢ় করা। তাই দেখা যায় কি না, তারা বিভিন্ন সংস্কার করছে, বিচার বিভাগের ক্ষেত্রে, সেনাবাহিনীর ক্ষেত্রে, পুলিশ বিভাগের ক্ষেত্রে বিভিন্ন সংস্কার করছে, বা ভারতীয় যে শাসন কাঠামো ছিল তা ধীরে ধীরে ইউরোপীয়করণের চেষ্টা করছে। তারা মূলত কি মুঘল যুগের যে শাসন ব্যবস্থা সেটাই তারা কিন্তু কন্টিনিউ করছিল 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত, কিন্তু ধীরে ধীরে এই ব্যবস্থাটা তারা ইউরোপীয়করণ করতে থাকে, অর্থাৎ নিজেদের মতো করে শাসন ব্যবস্থার বিবর্তন করতে থাকে। যাই হোক, এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিল কারা, লর্ড ওয়ারেন হেস্টিংস আর লর্ড কর্নওয়ালিস। যাই হোক, আজকাল আমরা আলোচনা করব এর পরের টপিক আমলাতন্ত্র সম্পর্কে। আশা করি বইটা কাছে রাখবে, যখন এটা শুনবে বইটা কাছে রাখবে, তাতে বুঝতে সুবিধে হবে তোমাদের। যাই হোক, এখানে কী রয়েছে দেখো, যে অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসকের প্রধান হাতিয়ার ছিল আমলাতন্ত্র। আমলাতন্ত্র কি, তোমরা ব্লক অফিস রয়েছে জানো, তাদের কাজ কি, ব্লক অফিসারদের কাজ কি, তারা তাদের অধীনে যে এলাকা রয়েছে সেই এলাকার সুষ্ঠু শাসন কার্য পরিচালনা করা তাদের দায়িত্ব। তোমরা জানো যে আমাদের রাজ্য সরকারের যে প্রশাসনিক ভবন নবান্নে রয়েছে, সেখানে যেসব কর্মচারীরা রয়েছে তারা কিন্তু সেনাবাহিনীর মতো বা সেনাদের মতো পুলিশের মতো ফিল্ডে নেমে কাজ করছে না, তারা কিন্তু অফিসে থেকে বিভিন্ন খাতাপত্রের কাজ করছে বা বিভিন্ন নীতি নির্ধারণ করছে, যেই নীতি অনুসারে কী করা হয়, শাসন কার্য পরিচালনা করা হয়। কিন্তু দেখা যায় কি, যে নীতি নির্ধারণের ক্ষেত্রে কিন্তু আমলাদের কোনো স্বাধীনতা ছিল না। ইংরেজ সরকারের গৃহীত নীতিগুলি প্রয়োগ করাই ছিল আমলাদের কাজ। তাহলে কি বলা হচ্ছে না, নীতি নির্ধারণের কোনো বা কোনো নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো কিন্তু স্বাধীনতা ছিল না। ব্রিটিশ সরকার যে সিদ্ধান্ত নিত তাই কিন্তু তারা পালন করত। এখানে তাদের যে কোনো স্বাধীনতা ছিল না, এটা থাকাটা স্বাভাবিক। কারণ কি না, আমরা জানি যে ঔপনিবেশিক শাসন কার্য কীভাবে পরিচালনা হচ্ছে বা তাদের মূল লক্ষ্য কী, ভারত থেকে যতটা সম্ভব অর্থ সম্পদ আহরণ করা, তাই তো। তাহলে স্বাভাবিকভাবেই তাদের যে নীতি নির্ধারণ হবে ব্রিটেনের স্বার্থেই হবে বা কোম্পানির স্বার্থেই হবে, যার দ্বারা তারা লাভবান হতে পারে। তাই আমলাদের কাজ ছিল কেবলমাত্র সরকার যে নীতি নির্ধারণ করছে তার সুষ্ঠুভাবে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করা। তারপর দেখো, কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করে। তাহলে সাম্রাজ্য বিস্তারের জন্য যেমন সেনাবাহিনী পুলিশ বাহিনীর প্রয়োজন, কিন্তু সেই সাম্রাজ্যকে সুদৃঢ় করার জন্য অসামরিক শাসন ব্যবস্থাও কিন্তু ততটাই সুদৃঢ় হওয়া প্রয়োজন। এবং এক্ষেত্রে প্রধান ভূমিকা প্রথম নিয়েছিলেন লর্ড কর্নওয়ালিস।
ভারতে ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্য ছিল লর্ড কর্নওয়ালিসের। অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন ব্যবস্থা ভারতবর্ষে, সেটাকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্য ছিল লর্ড কর্নওয়ালিস। কারণ কি না, লর্ড কর্নওয়ালিস মনে করতেন যে উপযুক্ত বেতন না পাওয়ার ফলেই কিন্তু কোম্পানির কর্মচারীরা সততা ও দক্ষতার সঙ্গে তারা কাজ করছে না। এবং তাহলে কি দেখাচ্ছে যে বলা হচ্ছে তিনি মনে করছেন যেটা, যে কর্মচারীরা উপযুক্ত বেতন পাচ্ছে না, তাই তারা অন্য উপায়ে অর্থ আহরণের চেষ্টা করছে। ফলে লর্ড কর্নওয়ালিস কী করলেন না, তিনি আইন জারি করে কোম্পানি প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ব্যবসা ও কোনো রকম উপহার নেওয়া বন্ধ করে দেন। আমরা কি দেখেছি যে পলাশী যুদ্ধের পরবর্তী সময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন কর্মচারীরা নবাবদের কাছ থেকে বিভিন্ন উপহার নিচ্ছে, বা তারা ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ছে, যে বিষয়কে কেন্দ্র করে দস্তকের অপব্যবহার হয়েছিল, বা ইংরেজদের সঙ্গে বাংলা নবাবদের দ্বন্দ্বের সূচনা হয়েছিল কোম্পানি কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসাকে কেন্দ্র করে। তিনি কি করলেন, লর্ড কর্নওয়ালিস তাহলে কি করলেন না, তিনি কোম্পানি প্রশাসনের সঙ্গে যারা জড়িত রয়েছে, যে কর্মচারীরা, তারা যাতে ব্যক্তিগত ব্যবসা না করতে পারে এবং কোনো রকম উপহার না নেয়, সেটা তিনি বন্ধ করে দিলেন। এর ফলে তারা কি অর্থ উপার্জন কম হচ্ছে, কিন্তু তিনি কি করলেন না, তিনি তাদের বেতন অনেকটা বাড়িয়ে দিলেন এবং একই সঙ্গে সঙ্গে কিছু পদোন্নতিরও ব্যবস্থা করলেন। তাহলে যেহেতু কর্মচারীরা ব্যক্তিগত ব্যবসা করতে না পারলেও তারা সরকার থেকে অনেক বেশি বেতন পাচ্ছে, পদোন্নতির সুবিধা থাকছে, ফলে লর্ড কর্নওয়ালিস আশা করলেন যে এর মধ্য দিয়ে ভারতীয় শাসন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। তাহলে আমরা আমলাতন্ত্র বা সিভিল সার্ভিস কাকে বলবো না, লর্ড কর্নওয়ালিস শাসন কার্যে নিযুক্ত সাধারণ রাজকর্মচারীদের দুর্নীতিমুক্ত করে ভারতীয় শাসন ব্যবস্থার উন্নতির জন্য একদল দক্ষ, বুদ্ধিমান কর্মচারী নিয়োগের, উচ্চপদস্থ কর্মচারী নিয়োগের যে প্রথা চালু করেন, তাকে আমরা সিভিল সার্ভিস বলবো বা আমলাতন্ত্র বলবো। আরেকবার বলি, লর্ড কর্নওয়ালিসের আমলে সরকারের শাসন কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, ভারতের শাসন ব্যবস্থাকে আরও উন্নতি করার জন্য বিভিন্ন সাধারণ কর্মচারীদের দুর্নীতিমুক্ত রেখে বিভিন্ন একদল উচ্চশিক্ষিত, দক্ষ, উচ্চপদস্থ রাজকর্মচারী নিয়োগের যে প্রথা চালু করা হলো, তাকেই বলা হচ্ছে সিভিল সার্ভিস। এরপর রয়েছে যে লর্ড কর্নওয়ালিসের সময় থেকে কিন্তু সিভিল সার্ভিসে বা অসামরিক প্রশাসনের ক্ষেত্রে ভারতীয়দের নিয়োগ বন্ধ করা হচ্ছে। তার পরবর্তী সময়ে যখন 1798 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ভারতবর্ষে এলেন, তিনি এই সিভিল সার্ভিসের ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করলেন। কারণ কি না, তিনি বিভিন্ন কর্মচারীদের বা অসামরিক কর্মচারীদের, যারা ভারতবর্ষে প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করবে, তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করলেন। এই উদ্দেশ্যে তিনি কলকাতায় 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন ফোর্ট উইলিয়াম কলেজ। কেন তিনি প্রতিষ্ঠা করলেন না, দেখো, ইংল্যান্ড থেকে বিভিন্ন কর্মচারীরা আসছে ভারতবর্ষে প্রশাসনিক ব্যবস্থাকে পরিচালনা করতে, কিন্তু ভারতের শাসন ব্যবস্থা সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা নেই। ভারতের ভাষা, ভারতের সংস্কৃতি, সে সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। তাহলে তাদের ভারতীয়দের ভাষা সংস্কৃতির সঙ্গে তাদের সামঞ্জস্য করা প্রয়োজন। লর্ড ওয়েলেসলির উদ্যোগে তাই 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হলো ফোর্ট উইলিয়াম কলেজ। কিন্তু পরবর্তী সময়ে ব্রিটেনের কোম্পানির পরিচালকরা কলকাতার প্রশিক্ষণের বদলে ব্রিটেনের প্রশিক্ষণকেই উপযুক্ত বলে মনে করেন। কারণ কি, প্রশ্ন থাকতেই পারে যে কেন ভারতে তারা প্রশিক্ষণের ব্যবস্থা না করে ইংল্যান্ডেই কেন করলো? কারণ ইংল্যান্ড থেকে কর্মচারীদের এখানে এনে প্রশিক্ষণ দেওয়ার থেকে তার পরিবর্তে যদি ইংল্যান্ডেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, তাহলে তাদের অর্থ সম্পদ অনেক কম খরচ হবে এবং আরও ভালোভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে, এটা তারা মনে করেছিল। তাই শেষ পর্যন্ত হেইলিবেরি কলেজে প্রশিক্ষণের প্রক্রিয়া শুরু হয়। এখানে সালটা নেই বইতে। 1806 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের লন্ডনে
হেইলবেরি কলেজ প্রতিষ্ঠা হয় এবং সেখানে এইসব কর্মচারীদের অর্থাৎ সিভিল সার্ভিস পরীক্ষার সমস্ত পরীক্ষার্থীদেরই সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এর ফলে কি দেখা যাচ্ছে না, একই কলেজে পড়ার ফলে সিভিল সার্ভেন্টদের মধ্যে একটি ঐক্যবোধ তৈরি হয়েছিল। পাশাপাশি সিভিল সার্ভেন্টরা নিজেদের একটি আলাদা গোষ্ঠী হিসেবে ভাবতে শুরু করে। ওই ঐক্যবোধ ও সংকীর্ণ গোষ্ঠী ভাবনা অবশ্য ঔপনিবেশিক প্রশাসনের পক্ষে সহায়ক হয়েছিল। তাহলে যেহেতু তারা একই কলেজে প্রশিক্ষণ গ্রহণ করছে, ফলে তাদের মধ্যে একটা ইউনিটি গড়ে ওঠা সম্ভব এবং তারা আরও দক্ষতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে শাসনকার্য পরিচালনা করছে, যা ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনের পক্ষে অত্যন্ত জরুরি ছিল। যেহেতু শাসন কাঠামোকে সুদৃঢ় করার জন্য আমলাতন্ত্রের একটা বিশেষ ভূমিকা ছিল, তাই ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনের ক্ষেত্রে আমলাতন্ত্রকে ইস্পাত কাঠামো বলা হয়ে থাকে। যাই হোক, এখানে একটা বড় কোশ্চেন হতে পারে আমলাতন্ত্র সম্পর্কে, অনুশীলনীতেই রয়েছে। দেখো যে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া প্রশাসন পরিচালনায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল, কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ হলো। এছাড়া এখানে 2 নম্বরে কোশ্চেন হতে পারে যে কোর্ট কর্নওয়ালিস কী, যে লর্ড কর্নওয়ালিস ভারতবর্ষে বিভিন্ন শাসনতান্ত্রিক এবং বিচার বিভাগীয় যেসব সংস্কার কার্য প্রবর্তন করেছিলেন, তা তিনি একটি সার সংকলন করেছিলেন বা একই বইতে লিপিবদ্ধ করেছিলেন, সেটাই কর্নওয়ালিস কোড নামে পরিচিত। যেই সংস্কারগুলি বা সিদ্ধান্তগুলি অনুসরণ করে পরবর্তী সময়ে ব্রিটিশ শাসনকার্য পরিচালনা হয়েছিল। যাই হোক, আজকের এতটা পর্যন্ত থাক। পরের দিন আমরা টুকরো কথা একটা রয়েছে আইনের শাসন এবং আইনের চোখে সমতা, এটা এবং নতুন শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করব।